শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জিডিপিতে অবদান কম, তাই কৃষিতে প্রয়োজনীয় সারের জন্য সরবরাহকৃত গ্যাসের দাম দ্বিগুণ করেছে সরকার। আবারও জীবাশ্ম জ্বালানি সমস্যার সমাধানে ব্যর্থ জলবায়ু সম্মেলন। সমাধান ছাড়াই শেষ হল COP30। শেখ হাসিনাকে হস্তান্তরে দিল্লিকে চিঠি দিল ঢাকা। গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হলেন অ্যাডভোকেট পান্না। জামায়াত নেতার দাম্ভিক দাবি, প্রশাসনকে তাদের কথায় উঠতে ও বসতে হবে। ভারত থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র আসবে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য 16 টাকা থেকে বাড়িয়ে 29.25 টাকা নির্ধারণ করা হয়েছে। 23 নভেম্বর রোববার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। গত 6 অক্টোবর গণশুনানিতে বিইআরসির কাছে পেট্রোবাংলা এবং গ্যাসের বিতরণ কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম 16 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করার প্রস্তাব দেয়। কমিশনের কারিগরি কমিটি প্রতি ইউনিট গ্যাসের দাম 29.5 টাকা নির্ধারণের কথা জানায়। এর আগে গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম প্রশ্নে সব দিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের বিষয়ে জনগণ চিন্তিত। অবশ্যই কৃষিকে বিবেচনায় নিতে হবে। জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্যের নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনায় রাখতে হবে। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন COP30 তীব্র বিতর্কের পর এমন একটি চুক্তির মাধ্যমে শেষ হল, যেখানে জলবায়ু উষ্ণতার জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল ব্যবহারের লাগাম টানার কোনো সরাসরি অঙ্গীকার নেই। বিশ্বের 80টিরও বেশি দেশের জন্য এক হতাশাজনক পরিণতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা কয়লা, তেল এবং গ্যাসের ব্যবহার দ্রুত বন্ধ করার জন্য বিশ্বের কাছে একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি চেয়েছিল। সৌদি আরব সহ প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো তাদের অর্থনীতি বৃদ্ধির জন্য জীবাশ্ম জ্বালানি সম্পদের ব্যবহার চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় থাকে। তারা যুক্তি দেয়, অতীতে অন্যান্য দেশ যেভাবে তাদের সম্পদ ব্যবহার করেছে তাদেরও সেই সুযোগ থাকা উচিত। বৈশ্বিক উষ্ণতা প্রাকশিল্প স্তরের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার প্রচেষ্টা সম্ভবত ব্যর্থ হয়েছে। সম্মেলন নিয়ে একথা বলেছে জাতিসংঘ। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। 21 নভেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশ হাই কমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য কূটনৈতিক পত্রটি পাঠিয়েছে। গত বছর জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে প্রথমবারের মতো চিঠি দিল বাংলাদেশ। অবশ্য দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে এর আগে গত বছরের 20 ও 27 ডিসেম্বর চিঠি দিয়েছিল বাংলাদেশ। ভারত ওই সব চিঠির কোনো উত্তর দেয়নি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের পৃথক 2 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ZI খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার 23 নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই নিয়োগ দেন। এ ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারক মোহাম্মদ মহিদুল হক ইনাম চৌধুরী। টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা সহ মোট 17 জন আসামি, এর মধ্যে 10 জন গ্রেপ্তার আছেন। লেখক, গবেষক ও 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি মানদণ্ড ভঙ্গ হওয়ার কথা বলেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল UNHRC। কাউন্সিলের ওয়ার্কিং গ্রুপ সম্প্রতি এক প্রতিবেদনে তাকে মুক্তি দিয়ে ক্ষতিপূরণ দিতেও আহ্বানও জানিয়েছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা চলার মধ্যে চলতি বছরের শুরুর দিকে
মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করা গবেষক শাহরিয়ার কবিরের পক্ষে ইউএনএইচআরসির কাছে একটি অভিযোগ দায়ের করা হয়, যেখানে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের একাধিক অভিযোগ ছিল। যেসব অভিযোগের বিষয় সম্প্রতি নির্বিচারে গ্রেপ্তার শিরোনামে নিজেদের অবস্থান তুলে ধরে ইউএনএইচআরসির ওয়ার্কিং গ্রুপ। প্রতিবেদনে বলা হয়, শাহরিয়ার কবির 1 বছরের বেশি সময় ধরে আটক আছেন, কিন্তু এখনও তার বিচার কাজ শুরু হয়নি। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে একটি নতুন ধরনের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে 4 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারের উপর চাপ বাড়ানোর মধ্যেই এই সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প প্রশাসন। রয়টার্স এই নতুন অভিযানের সঠিক সময় বা পরিধি নিশ্চিত করতে পারেনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোয় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনা বাড়ছে, কারণ যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে তার সামরিক বাহিনী মোতায়েন করেছে এবং ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সম্পর্ক আরও খারাপ হচ্ছে। 4 মার্কিন কর্মকর্তার মধ্যে 2 জন বলেছেন, মাদুরোর বিরুদ্ধে নতুন অভিযানের প্রথম ধাপ হতে পারে গোপন সামরিক কার্যক্রম। 4 জনই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, কারণ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করার অনুরোধ হোয়াইট হাউসে পাঠিয়েছে, তবে সিআইএ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম 15 আসনের দলের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামীর জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। দুর্নীতির টাকা বাদ দেন, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে। যার যার নির্বাচনী এলাকায় যারা প্রশাসনে আছে তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথাই উঠবে, আমাদের কথাই বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। 22 নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের চট্টগ্রামে নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শাহজাহান চৌধুরী বলেন, যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাড়িপাল্লার কথা বলতে হবে, পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে, ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রোটোকল দেবে। টিওনো সাহেব যা উন্নয়ন এনেছে, সমস্ত উন্নয়নের হিসেব যিনি নমিনি তার থেকে খুঁজে বের করতে হবে। মানিকগঞ্জে ইসলামী উগ্রবাদীদের হামলায় বাউল শিল্পী আবুল সরকারের 3 সমর্থক আহত হয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে রোববার 23 নভেম্বর সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাকরাইল গ্রামের বাউল আব্দুল আলিম, হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার জহুরুল ও সিঙ্গার উপজেলার তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, তৌহিদি জনতার একাংশের হামলায় বাউল শিল্পী আবুল সরকারের সমর্থক 3 বাউল আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠায় আদালত। শরিয়া ভিত্তিক বিয়ে ও বহুবিবাহের বিষয়ে পরামর্শদাতা প্রতিষ্ঠান আইডিয়াল ম্যারেজ ব্যুরো এর চেয়ারম্যান মামুনুর রশিদ কাশিমকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 23 নভেম্বর রোববার বিকেলে কেরানীগঞ্জের আটিবাজার এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কেরানীগঞ্জ থানার পরিদর্শক ইলিয়াস হোসেন বলেন, এদিন এক নারী থানায় মামলা দায়ের করার পর গ্রেপ্তার করা হয় তাকে। মামলার বরাতে এই পুলিশ কর্মকর্তা বলেন, ওই নারীকে মামুনুর রশিদ কাশিমি দোয়া কালাম পড়ে বিয়ে করার পর সংসার করেন এবং পরে তালাকও দেন। তিনি বলেন, মামলায় অভিযোগ করা হয়েছে আবার বিয়ে করবেন বলে ওই নারীকে গত 6 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর কাশিমি তার হেফাজতে রেখে ধর্ষণ করেন। কাশিমি বহু বিবাহ ও শিশু বিবাহের পক্ষে অনেকদিন ধরেই অনলাইনে সরব। এদিকে কিছুদিন আগেই তার স্ত্রীদের একজন তার বিরুদ্ধে কন্ট্রাক্টে বহু বিবাহ দেওয়ার নাম করে নারী ব্যবসার অভিযোগ এনেছিলেন।
মুশফিকুর রহিমের ১০০তম টেস্টকে জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে শেষ দিনে হারিয়েছে ২১৭ রানে। তাতে ২ টেস্টের সিরিজে আইরিশদের হোয়াইট ওয়াশ করেছে স্বাগতিকরা। ৫০৯ রানের অসম্ভব লক্ষ্য ছুড়ে দিয়ে গতকালকে জয়ের কাছে ছিল স্বাগতিক দল। ১৬৩ রানে তুলে নেয় ষষ্ঠ উইকেট। শেষ দিনে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে খেলতে নামে। কিন্তু প্রান্ত আগলে লোয়ার অর্ডারে একের পর এক জুটিতে বাংলাদেশকে হতাশ করে চলছিলেন কার্টিস ক্যাম্পার। যতটা সহজে জয়ের কথা ভাবা হচ্ছিল, এই ক্যাম্পারই তাতে বাধা হয়ে দাঁড়ান। শেষ দিনের সকালে সেশনে প্রায় ৪৫ মিনিটের মতো ম্যাকব্রায়েনকে নিয়ে প্রতিরোধ গড়েন তিনি। ১০৫ বলে স্থায়ী সেই জুটিতে যোগ হয় ২৬ রান। তাইজুল শেষ পর্যন্ত ম্যাকব্রায়েনকে ফিরিয়ে জুটি ভেঙেছেন। তারপর আবার অষ্টম উইকেটে জর্ডান নীলকে নিয়েও ৪৮ রান যোগ করেন ক্যাম্পার। তুলে নেন প্রথম ৫০। নীলকে ৩০ রানে বোল্ড করে এই জুটিও ভাঙেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনে ১১৪তম ওভারে হাসান মুরাদের বলে ৩৭ রানে কাটা পড়েন গেভিন হয়ে। তাতে ভাঙে ১৯১ বলে স্থায়ী ৫৪ রানের জুটি। এই জুটি ভাঙতেই পরের বলে হামফ্রিজকেও মুরাদ তুলে নিলে দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। ক্যাম্পার অবশ্য অপরাজিত থাকেন ৭১ রানে, খেলেছেন ২৫৯ বল। দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৪টি উইকেট নেন মুরাদ। ১০৪ রানে সমসংখ্যক উইকেট নেন তাইজুল ইসলামও। একটি করে নিয়েছেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ১ মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ২৩ নভেম্বর রোববার এক বিশেষ আদেশের মাধ্যমে এই সময় বৃদ্ধি করে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়। ৩০ নভেম্বর এই সময় শেষ হওয়ার কথা ছিল। একই সঙ্গে রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে না পারলে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করা যাবে, এমন আরেকটি আদেশ দিয়েছে এনবিআর। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।